আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। -2 বা -4 ফর্মুলা কার্যকর করার সক্ষমতা কারোই নেই, বলছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। ভবিষ্যৎ নির্বাচনকে টাকার খেলা ও কালো টাকার প্রভাব মুক্ত করতে হবে, কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে জটিলতা, বিএনপি জামায়াত সহ দুই দলেই চলছে চুলচেরা হিসাব নিকাশ, শরিকদের মধ্যে বাড়ছে অনাস্থা। দেশের অর্থনীতির জন্য আসার খবর, বেড়েছে রপ্তানি আয়ের রেকর্ড, রিজার্ভ স্থিতিশীল করতে সরকারের নতুন কৌশল। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, রাজধানীতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন। বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আদালতে দাবি করলেন তার স্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। -2 বা -4 ফর্মুলা কার্যকর করার সক্ষমতা কারোই নেই, বলছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে -2 বা -4 ফর্মুলা কার্যকর করার সক্ষমতা কারোরই নেই। তিনি বলেন, 1-11-এর সময় দুটো বড় রাজনৈতিক দলের প্রধান সারির নেতাদের মাইনাস করার একটি চেষ্টা হয়েছিল, কিন্তু মাইনাস করা তো দূরের থাক, উল্টো আওয়ামী লীগ বিপুল বিভ্রমে 15 বছর দেশকে শাসন করতে পেরেছে। অন্যদিকে বিএনপিও ভেঙে না গিয়ে দ্বিগুণ শক্তিতে তার রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে আবারও প্রমাণ করেছে। এই বিএনপি নেত্রী বলেন, শেখ হাসিনা নিজেই নানা অনিয়ম, অত্যাচার, দুর্নীতি ও দুঃশাসন করে দেশের মানুষকে নাজেহাল করেছেন। তার পরবর্তী নেতৃত্ব কে দেবে তা কখনোই স্পষ্ট করা হয়নি। তিনি যদি দুজন আওয়ামী লীগ ও দুজন বিএনপির নেতার কথা ধরেন, তবে আওয়ামী লীগের নাম্বার 2 কে তা জানা নেই। কখনো জয়, কখনো পুতুল, আবার কখনো ববির নাম শোনা যায়, কিন্তু শেখ হাসিনার পরে সেকেন্ড ম্যানকে তার কোনো শক্ত তথ্য বা প্রমাণ নেই। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ হলেও তিনি এখনও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশে আসবেন বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি নিজেই বিবিসির সাক্ষাৎকারে এই অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে রুমিন ফারহানা মনে করেন, -2 বা -4 যাই হোক না কেন, তা কার্যকর করার কোনো সক্ষমতা কারোই নেই। ভবিষ্যৎ নির্বাচনকে টাকার খেলা ও কালো টাকার প্রভাবমুক্ত করতে হবে, কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোনো অবকাশ নেই উল্লেখ করে তার টাকার খেলা বন্ধ করে কালো টাকার প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ 17 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছেন, সেই নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না বলে তিনি জোর দেন। রাজধানীতে আয়োজিত একটি সমাবেশে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাইফুল হক অভিযোগ করেন যে নির্বাচনে আসন সমঝোতাকে কেন্দ্র করে যুগপথ আন্দোলনের শরিকদের মধ্যে যে অবিশ্বাস ও অনাস্থা তৈরি হয়েছে, তাকে আর বাড়তে দেওয়া যাবে না। তিনি মনে করেন, রাষ্ট্র, প্রশাসন এবং সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুগপথ আন্দোলনের শরিকদের ঐক্য ধরে রাখা দরকার। ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচনের সামনে এখনও বহু ঝুঁকি রয়েছে। সরকারের উচিত হবে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল সহ সবাইকে আস্থায় নিয়ে নির্বাচনের নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। গণভোটের 4টি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেওয়ার বিধান রাখায় যে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আসন্ন গণভোটে হ্যাম ভোট দেবে এবং এর পক্ষে প্রচারণা চালাবে বলেও তিনি জানান। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে জটিলতা, বিএনপি জামায়াত সহ দুই দলেই চলছে চুলচেরা হিসাব নিকাশ, শরিকদের মধ্যে বাড়ছে অনাস্থা। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জোটের হিসাব নিকাশে বড় ধরনের গোলমাল শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি প্রথম দফায় 237টি আসনে দলীয় সম্ভাব্য মনোনয়ন ঘোষণার পর শরিক দলগুলো আশা করেছিল যে বাকি 63টি আসনে বেশিরভাগই তাদের জন্য ছাড় দেওয়া হবে, কিন্তু বিএনপি আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করায় শরিকদের মধ্যে ব্যাপক
অসন্তোষ তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে শরিক দলগুলোর মধ্যে অনাস্থা বেড়েছে। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে যেসব দল একসাথে ছিল তাদের নিয়ে বিএনপির একযোগে ভোট করা অসম্ভব হয়ে উঠেছে। অন্যদিকে জামায়াত ইসলামী ৩০০ আসনে একক প্রার্থী ঘোষণা করলেও তারা ৮টি দলের পক্ষে একক প্রার্থী দেওয়ার লক্ষ্যে নির্বাচন মাঠ ছষে বেড়াচ্ছে এবং ১০০ আসনে শরিকদের ছাড় দেওয়ার কথা বলছে। বিএনপি থেকে আসন ছাড়ের নিশ্চয়তা না পেয়ে অনেক দল জামায়াতের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। জোটের হিসাব নিকাশির এই গোলমালে তপশিল ঘোষণার আগ মুহূর্তে আসন বণ্টন নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন বাড়ছে। বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্কের অবসান ঘোষণা করেছে লেবার পার্টি। গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি সমমনীদের সাথে আলোচনা না করেই নিজেদের মতো প্রার্থী ঘোষণা করেছে। এতে জোটবদ্ধ নির্বাচনের স্পষ্টতা কমে গেছে এবং জটিলতা তৈরি হয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, বিএনপির একক প্রার্থী ঘোষণায় দুর্দিনের বন্ধুদের মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়ছে। তবে বিএনপি স্থায়ী সমিতির সদস্য নজরুল ইসলাম খান জানান, এখনও ৫০টি আসন বাকি রাখা হয়েছে এবং যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তা চূড়ান্ত নয়। তিনি আশাবাদী যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারও ক্ষুব্ধ হয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও ক্ষোভ প্রকাশ করেন। তবে তার বিশ্বাস, আলোচনার মাধ্যমে সবকিছু নিষ্পত্তি হবে। জানা গেছে, জোটের বেশ কিছু নেতা যেমন মাহমুদুর রহমান মান্না এবং জোনায়েদ সাকি বিএনপির সমর্থন পেতে পারেন। দেশের অর্থনীতির জন্য আসার খবর, বেড়েছে রপ্তানি আয়ের রেকর্ড, রিজার্ভ স্থিতিশীল করতে সরকারের নতুন কৌশল। দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির বাতাস বইছে। সম্প্রতি বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্যে জানা যায়, বিদায়ী অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম 5 মাসে রপ্তানি আয়ে নতুন রেকর্ড হয়েছে। পোশাক খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প এই আয় বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে। এই রপ্তানি আয়ের উল্লম্ফন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে সাহায্য করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে নানা ধরনের সংস্কার ও আমদানি করকরির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন অনেকাংশে ঠেকানো সম্ভব হয়েছে, তবে এখনও তা প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। রিজার্ভ স্থিতিশীল রাখতে সরকার এখন সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আকর্ষণে নতুন কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং ম্যানুফ্যাকচারিং খাতে বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে প্রবাসী আয় স্থিতিশীল আনতে অবৈধ হুন্ডি চ্যানেলে অর্থ প্রেরণ বন্ধে কঠোর নজরদারি ও সহজলভ্য আইনি চ্যানেলের সুবিধা বাড়ানো হয়েছে। সরকারের এই বহুমুখী উদ্যোগ দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা থাকায় এই ইতিবাচক ধারা কতদিন বজায় রাখা যাবে তা নিয়ে অনেকেই সতর্ক অবস্থানে আছেন। ব্যাংকগুলো ডলারের তারল্য নিশ্চিত করতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোরতা আরোপ করা হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, রাজধানীতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন। একদিকে যখন অর্থনীতির সূচকগুলোতে আশার আলো দেখা যাচ্ছে, ঠিক তখনই দেশের সাধারণ মানুষ ভুগছে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, বিশেষ করে রাজধানীর বিভিন্ন বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য এখনও বিদ্যমান। চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে সব ধরনের সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার তদারকি সংস্থাগুলো নিয়মিত অভিযান চালালেও সিন্ডিকেট ভাঙতে বা মূল্য নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কার্যত ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। এই সপ্তাহের মধ্যে পরিষ্কার কোনো সমাধান আশা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাত দেখিয়ে স্থানীয় পর্যায়ে মূল্য বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু বাস্তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশীয় মূল্য বৃদ্ধির কোনো সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, সরবরাহ শৃঙ্খল এবং স্থানীয় মজুদ ব্যবস্থাপনায় সরকারের দুর্বলতা থাকার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি দ্রুত বাজার মনিটরিং ব্যবস্থা কঠোর করা না হয় এবং সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনা না যায়, তাহলে আসন্ন মাসগুলোতে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা এই পরিস্থিতির জন্য দায়ী বলে অনেকে মনে করেন। সরকারের কঠোর ও দৃশ্যমান হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার কোনো সমাধান নেই। বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আদালতে দাবি করলেন তার স্ত্রী। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে ঘিরে আবারও নতুন করে রহস্য দানা বাঁধছে। সম্প্রতি পিন্টুর স্ত্রী আদালতে দাবি করেছেন যে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে কারাবন্দী অবস্থায় তার স্বামীর চিকিৎসা ও পরিচর্যার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছিল এবং অসুস্থতার সঠিক চিকিৎসা নিশ্চিত করা হয়নি। পিন্টু 2015 সালের 3রা মে পুনেতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ডে সাজা হয়েছিল। তার স্ত্রীর দাবি, কারাবন্দী থাকা অবস্থায় তাকে দীর্ঘ সময় ধরে মানসিক
মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্বামীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে আগে থেকেই তিনি সন্দেহ প্রকাশ করে আসছেন। আদালতের কাছে তিনি তার স্বামীর মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। আদালত তার অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জবাব দাখিল করার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকেও একটি তদন্ত দাবি করে বিবৃতি দেওয়া হয়েছে। এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।